আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই একটি গানই একসময় জাগিয়ে তুলেছিল মুক্তিযোদ্ধাদের আত্মশক্তি, দেশের প্রতি ভালোবাসা আর আত্মপরিচয়ের গর্ব। কিন্তু আজ এই গান ঘিরেই উঠেছে বিতর্ক। কেউ কেউ বলছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, কারণ গানটি নাকি কালী দেবী বা দুর্গা দেবীকে উৎসর্গ করে লেখা হয়েছে। কেউ বলছেন এতে নাকি শিরক রয়েছে। কিন্তু এসব দাবির পেছনে কি আদৌ কোনো যুক্তি বা প্রমাণ আছে? জাতীয় সঙ্গীতের মধ্যে 4 বার মা শব্দটি এসেছে, কিন্তু এখানে মা মানে কোনো দেবী নয়, বরং মাতৃভূমি, যেটা বহু দেশের জাতীয় সঙ্গীতেও দেখা যায়। পোল্যান্ড, গায়ানা, ইথিওপিয়া কিংবা শ্রীলঙ্কার কথাও যদি বলা হয়, তারাও মা বলতে বুঝিয়েছে মাদারল্যান্ড, মাদার নেশনকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লেখেন বঙ্গভঙ্গের প্রতিবাদে, দুই বাংলার আবেগকে একত্রে করে তুলতে। তিনি কখনো বলেননি গানটি জাতীয় সঙ্গীত বানানো হোক, বরং সাধারণ বাঙালি মানুষের আবেগ, মুক্তিযোদ্ধাদের ভালোবাসা আর প্রেরণাই গানটিকে জাতীয় মর্যাদা দেয়। কিন্তু এর মাঝেও সমালোচনার সূত্র খোঁজা যায়। কেউ কেউ বলেন এই গান শরীর চাঙ্গা করে না, ঘুম পায়, অথচ বাস্তবতা হলো মুক্তিযোদ্ধারা নিজেদের অস্তিত্ব খুঁজে পেতেন এই গানেই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায় এই বর্তমান ভার্সনের সুর করেছেন। আর 1972 সালে সরকার আনুষ্ঠানিকভাবে এই গানটির প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে। সরকারের চোখে রবীন্দ্রনাথ ছিলেন সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক, সুতরাং তার গান আজও আমাদের জাতীয় পরিচয়ের প্রতিচ্ছবি। এই ঐতিহাসিক সত্যটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজও কেউ কেউ ধনধন্য পুষ্প ভরা, ইঞ্চি ইঞ্চি মাটি কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানগুলোকে বিকল্প হিসেবে প্রস্তাব করেছেন। কিন্তু জাতীয় সঙ্গীত শুধু একটা গান নয়, এটা ইতিহাস, আত্মত্যাগ আর আত্মপরিচয়ের গল্প। বিতর্ক হতেই পারে, কিন্তু একে ঘিরে বিভ্রান্তি নয়, প্রয়োজন তথ্যভিত্তিক বোঝাপড়া।